আমি একা, আমার তো পরিবারে কেউ নেই। পরে আমার সেন্স আসছে, পরে আমি তাকে জড়াই ধরছি, যা বলতে যে তুমি আমাকে বিশ্বাস করে দিও না, আমি অনেক স্বপ্ন নিয়ে শহরে আসছি, তোমাকে মনে করেছিলাম যে হয়তো আমার লাইফটা একটু সুন্দর হবে, এটাই, আর কিছু না, বড় কিছু চাইনি। আমার নাম মোহাম্মদ জুয়েল হোসেন, বিজনেস করি। 2006 সালে আমি মোটামুটি ভালোই আমি আগাচ্ছিলাম। হঠাৎ করে আমার ওখানকার একটা বাড়িওয়ালার মেয়ের সাথে আমার পরিচয় হয়। তা আমি চাইছিলাম না যে এই সমস্ত মেয়ে ঝামেলাতে জড়াই, কিন্তু দেখতাম যে না, ও আমাকে খুবই পছন্দ করে এবং আমার সাথে যোগাযোগ করতে কন্টিনিউ। বললাম যে না, তুমি পড়াশোনা শেষ করো, আমি দিক দিয়ে একটু এস্টাবলিশ হই, পরে দেখা যাবে। কিন্তু না, তো একদিন, দুদিন, 3 দিন পরে আস্তে আস্তে ওর ফ্যামিলিতে জিনিসটা জেনে গেল। তখন কিন্তু অতটা সম্পর্ক আমার সাথে ছিল না। আমার তখন 5টা প্রজেক্ট কাজ চলে। ওর ফ্যামিলি একদিন আমাকে ডেকে নিয়ে, ওর বাবা আমাকে একদিন ডেকে নিয়ে ড্রয়িং রুমে আটকাইয়া বললো যে তুমি এলাকা ছেড়ে চলে যাবে, নাহলে তোমাকে ফেলবো। হঠাৎ করে একদিন আমার একটা সাইডে তার বাবা কিছু গুন্ডা ফান্ডা পাঠাইয়া আমার ফোন করাইলো। তখন আমার মাথাটা একটু গরম হয়ে গেল যে আসলে খালি হাতে যাবো না, আমি যেহেতু এলাকা চলে যাবো, তাহলে আমি খালি হাতে যাবো না, ওকে নিয়েই যাবো। তখন ওকে নিয়ে আমি চলে যাই, পালিয়ে বিয়ে করি। ছোটোখাটো বাসা ভাড়া নেই, ওখানে বাসা ভাড়া থাকতেছিলাম। ওই দিক দিয়ে ওর বাবা কিন্তু অনেক চারিদিকে লোকজন লাগাইছে, তো থাকতেছি, মোটামুটি ভালোই যাচ্ছে আমাদের দিন। দেখলাম ও ভালো সংসারী। 2-3 বছর পরে আমার শাশুড়ি একজন আসলো আমার বাসায়, বললো যে না, তুমি কাজ করো, তোমার ইনকাম তুমি করে খাইবা, কিন্তু তোমার নিচে একটা ছোট বাসা দেওয়া হবে, ওই বাসার নিচে তুমি থাকবা, কিন্তু মেয়েটা আমাদের কাছে থাকুক। আমার শাশুড়ি বললো যে আমার একটা মাত্র মেয়ে, ও আমার কাছে থাকুক। ভালোই, ওরা বাসার নিচতলা দিল, থাকতেছি। থাকার পরে 1 বছর পরে আমার একটা ছেলে হইলো। আমাদের মোটামুটি ভালোই যাচ্ছে, আমি ইনকাম করতেছি, ওর মতো সংসার গোছাচ্ছে, মোটামুটি সংসারে ভালো সময় দিচ্ছে, সন্তানকে সময় দিতেছে, আমিও খুব খুশি। তারপরে আবার একটা ছেলে হইলো। তো আমি চলতেছি। গত 2-3 বছর যাবৎ আমি ফলো করলাম যে আমার ওয়াইফে মানে কেমন জানি একটু চেঞ্জ দেখলাম যে ফোনের মধ্যে এত লক করা করে, প্রত্যেকটা প্রোফাইলে লক করে। তা আমি বললাম যে আমারটা তো ওপেন থাকে, তোমার ফোন কেন ওপেন থাকে না? এর মধ্যে ফলো করতাম, ওর ফ্যামিলিতে আমাকে খুব অবহেলা করতেছে। একটু দেখলাম যে ওকেও খুব ইনসাল্ট করে, যেমন ভালো একটা প্রোগ্রামে অনুষ্ঠান ওকে বলতো না, দাওয়াত দিত না, বলতো না। তারপরে এরা নিয়ে আমার ওয়াইফ কান্নাকাটি করতো যে দেখো আমাকে ডাকে না, আমি গরিবের ছেলে বিয়ে করছি, দিকে আমাকে আমার বাবা মা আমাকে ভালোটা অনুষ্ঠানে ডাকে না, কোনো প্রোগ্রামে আমার রাখে না। তো আমি তখন বললাম যে তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা, হয়ে যাবে। ছেলেরা চাইলে সব সম্ভব, টাকা পয়সা হয়ে যাবে আমাদের, কারণ আমি পরিশ্রম করতেছি, তুমি শুধু দোয়া করো আমার জন্য। আরেকটা জিনিস দেখতাম, আমার ওয়াইফ যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে সেদিন আমার ইনকাম সোর্সটা খুবই ভালো হইতো। চিন্তা করলাম, আমার ওয়াইফরা বললাম যে আমি এটা ব্যবসা করতে চাই। তো কল বড় করো। তখন ছোট্ট একটা দোকান নিলাম মালিক বাজারে, ইলেকট্রিক দোকান নিছি, সাইডও কাজ করে দোকানও চালাই। পরিশ্রমটা একটু বেশি করতেছি আমি, তো আমার নিয়ে খুব টেনশন করতো যে তুমি এত পরিশ্রম করো। আমি বললাম যে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এভাবে করতে আমাকে বললো যে তুমি ব্যবসাটা একটু বড় করো, ফ্ল্যাট মর্টগেজ দিয়ে ব্যাংকে সিসি লোন করো। ওয়াইফের ফ্ল্যাট মর্টগেজ দিয়ে আমি ব্যাংকে লোন করছি। পরে দেখলাম যে ও খুব অন্যরকম চেঞ্জ, আমার ওয়াইফ অন্যরকম, পুরাই চেঞ্জ কেমন জানি। তারপরে একদিন মোবাইলে কিছু ভয়েস টয়েস পাইলাম, মোবাইলে ক্লিপ পাওয়ার পরে আমি এটা নিয়ে খুব, তার সাথে আমার মন খারাপ হলো। আমি বললাম যে তুমি এটা কি করলা, এই কাদের সাথে কথা বলো, এই সে, মানে এটা নিয়ে আমি তারে খুব বকাবকি করলাম। এটা তার সাথে আমার সাথে একদম ঝগড়াঝাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, পরে বুঝে টুঝে তার কাছে আমি সরাসরি বলে তারে ম্যানেজ করে আমি কাজে চলে গেলাম। এর মধ্যে দিয়ে আমি এই বাসায় 13 বছর চলে গেল, শ্বশুর বাড়িতে 13 বছর। বাড়ির সম্পদ ভাগটাক করছে, বাড়ি ভাগটাক করছে। পর আমার ওয়াইফের নামে 2টা ফ্ল্যাট সে পাইছে। তো দেখতাম যে সে আমাকে সবসময় ডেভেলপ করার জন্য চিন্তা করতো। আমার ওয়াইফ সবসময় আমাকে নিয়ে চিন্তা করতো যে তুমি ব্যবসা করে আগাও, তোমার কি লাগে। ব্যবসা করতেছি, সব দিক দিয়ে আমার প্রতি সে অনেকটা আকৃষ্ট। আর আমি এমন একটা ছেলে, আমি সকালে বের হইলে 2-3টা বিজনেস একসাথে জড়াইছি আমি, দোকান এবং সাইট এবং সাপ্লাই। এই জন্য পরিশ্রমের মাত্রাটা এত বেশি ছিল। সারাদিন পরিশ্রম করে বাসা যাওয়ার পরে যখন একটু রাত বাসা যাইতাম, যাওয়ার পরে দেখতাম যে অনেক মন খারাপ করে থাকতো, গ্যাপ তৈরি হয়েছিল, সময় কম দিতে পারতাম। এর মধ্যে মিস্টেক হইতো কি, আমার যেহেতু বড় ছেলেটা একটু বড় হয়েছে, ওকে বলতাম যে তুমি আমি আসার আগে ওই ছেলেদেরকে আলাদা করে ঘুম পাড়ে নিবা, তুমি ঘুম পাড়ে নিলে আমরা একটু একান্ত সময় কাটতাম। এই জিনিসটা তাকে অনেকবার বলছি, কিন্তু সে করতো না। সে কি করতো, তার মধ্যে সে 2 বাচ্চাদের নিয়ে শুয়ে পড়তো। তখন আমি কি করতাম, এই 4 জনের সাথে তো আর আমি একা খাটে ঘুমানো সম্ভব না। তখন আমি আরেকটা বেড ছিল, ওই বেডে আমি আলাদা শুয়ে পড়তাম। তারও ডাকতাম, কিন্তু সে আসতো না। পুরুষদের চাকরি করা বা কর্ম করা, বিজনেস করা, এটা টাকা ইনকামের জন্য যেমন অতীব জরুরি, তেমন কিন্তু স্ত্রীকে সময় দেওয়া, তার সাথে একান্তে সময় কাটানো, এটাও কিন্তু কম জরুরি না। এই জিনিসটা আমরা পুরুষরা অনেক সময় অনেক ক্ষেত্রেই হয়তো একটু ইগনোর করে যায়, ব্যাপারটাকে একটু অন্যভাবে চিন্তা করি যে থাক আজকে না কালকে না পরশু, কিন্তু এমনি করতে করতে কিন্তু বেলা শেষ হয়ে যায়, পরবর্তীতে একটা বড় ধরনের ঝামেলার সৃষ্টি হয়। তারপরে এই পরের থেকে আমি যখন এই গ্যাঞ্জাম হইলো, আরেকবার মোবাইল নিয়ে আরেকটা ঝামেলা হইলো।
তারপরে বললো যে ঠিক আছে, একদিন আমি তারে জ্বরে ধরে খুব ইয়ে করে আদর করে বললাম যে দেখো এগুলা করো না, তোমার ছেলেরা বড় হয়েছে, তুমি যা করতেছো এইসব মোবাইল টোবাইল এগুলো ফালতু, এগুলো করো না। আর আমাদের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করা যাবে, এটা সমস্যা কোনো ব্যাপারই না। ছেলেগুলো তুমি একটা সেপারেট করো, তুমি আমি একান্ত থাকি, তাইলে আর কোনো সমস্যা নেই। বাচ্চারা একটু বড় হয়েছে, তারামি করতে শুনতো না, তো ওরা বাচ্চারা মাকে ছাড়া ঘুমাইতো না। ঠিক আছে, এই পদ্ধতি আমাদের চলতে লুকিয়ে লুকিয়ে তো কাজ মানে ওরা ঘুমাইলে আমরা একসাথে, এটাই তো সবকিছু ম্যানেজ করে তো চলতে হবে, কিন্তু না এই জিনিস সে করতে পারতো না। এখন সেটাকে কি মনে করলো, এটা মনে করেন আমাকে দুর্বলতা, এটা নিয়ে, তো এটা নিয়ে ঝগড়াঝাটি হইতো মাঝে মাঝে বাসায়। তো আমি তারপরে একদিনটা অভিযোগ দেওয়ার পরে আমি বললাম যে চলো একজন প্রফেসরের কাছে গেলাম। তো বলছে যে এটা আসলে কিছুটা আপনাদের অ্যাডজাস্টার প্রবলেম, ডাক্তার রিপোর্ট বলে দিয়েছে যে আপনার অ্যাডজাস্টার প্রবলেম, আপনারা অ্যাডজাস্টার চলেন তাহলে ঠিক হয়ে যাবে, আসলে কিছুই না। পরে আমি আমার ডাক্তারের যখন রিপোর্ট দিলাম, বললাম যে তুমি ডাক্তারের রিপোর্ট শুনছো তো, যে আসলে এগুলো কিছুই না, আর তুমি ভুল বুঝতেছ। আমি এর মধ্যে দেশে ভিতরে ভিতরে কেমনে কি করলো, আমি একদিন তার সাথে আমার এতটা ঝগড়া হইলো, যখন দেখলাম যে 2-3টা সিম চালা গোপনে, তখন আমার কাছে একটু সন্দেহ লাগলো, তুমি এটা কেন করতেছো। এটা নিয়ে আমি একদিন তার সাথে রাগ করে ঝগড়া করে আমি বাচ্চাদেরকে নিয়ে পাহাড় থেকে বেরিয়ে চলে গেছি আফতারনগরে, আমার একটা সাইডে, ওখানে একটা বাসা, নতুন বাসা হয়েছিল, ওখানে চলে গেছি ওদেরকে নিয়ে। কিছুদিন থাকলাম ওখানে, যে আমি ভাবছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে গেলে ও হয়তো একটু স্বাভাবিক হয়ে যাবে। কতদিন ছিলেন আলাদা? মানে প্রায় 20-22 দিন ছিলাম, কিন্তু সে এর মধ্যে দেখলাম যে যোগাযোগ ততটা করে না, করে না, কিন্তু ছোট ছেলেটা খুব কান্নাকাটি করতো, রাত হলে শুধু কাঁদতো। এরকম ভাবে বাচ্চা থেকে আলাদা রাখলেন মাকে, মানে সেটা আমি দেখলাম যে সেই বাচ্চা ছাড়া কিভাবে থাকলো 20-22 দিন। পরে একদিন সে নিজের থেকেই দেখলাম যে নিজে আসলো, আসা পরে নিয়ে গেল বাসায়। তো বাসায় নিয়ে যাওয়ার পরে আমি আবার তার সাথে বাসায় অ্যাডজাস্ট হইলাম, তার ফ্যামিলি সব মিউচুয়াল করে দিল। মিউচুয়াল করার দেওয়ার পরে দেখলাম যে আবারও সে ঈদের দিন মানে কিছু লোকজন তার সাথে যোগাযোগ করতে চায়, বা তার কাছে আসবে বা সে যাবে, এরকম একটা যোগাযোগ করতে চায়, মেসেঞ্জারে আমি দেখতেছি। তা আমি বললাম যে তুমি কি এগুলো এখনো ছাড়ো নাই? না, এটা নিয়ে দেখলাম যে সে খুব বাজে বিহেভ করতেছে আমার সাথে, আরো রান্না বান্না তো করেই না ঠিক মতন, মানে এলোমেলো। তারপরে আমি সহ্য করতে না পারে তার একটা থাপ্পড় দিছি, যে তুমি কি শুরু করছো। আমি যখন ওই যে আত্মনগর চলে গেলাম না বাচ্চাদেরকে নিয়ে, তখন এই ভিতরে সে গোপনে আমাকে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছে, আমি জানি না এটা, এবং ডিভোর্সের অলরেডি চিঠি একটা ভাষা চলে আসছে, আমি জানি না এটা। মানে একসাথে আপনারা আছেন? আছি আমি। সে চিঠি ইস্যু করে দিয়েছে, চিঠি ইস্যু করছে, এবং সেই একই ঠিকানাতে চিঠিও আসছে, আপনারা হাজবেন্ড ওয়াইফ একই বাসায়। পরে ও যখন মুখোমুখি নিয়ে বসা হচ্ছে বলে, তখন সে বৈশা বলতেছে না আমি আর এর সাথে সংসার করবো না, একবার ডিসিশন ফাইনাল। ওর বাবা সহ বৈশাটা সিদ্ধান্ত হলো যে যেহেতু সে এটা করে ফেলাইছে যে তোমার সংসার করো, তাহলে তুমি আবার তো কিছুদিন বাসার বাইরে থাকো। আমি তখন তো আমি আপসেটে বললাম যে বাসার বাইরে থাকবো, মানে যেহেতু ওনার বাড়ি, এখন তো আমার কিছু করণীয় নেই। এই 13-14 বছর ওই বিল্ডিং আমি যখন থাকতাম, একটা ফ্ল্যাটের ভিতরে সমস্ত কিছু আমি তিল করে পরিশ্রম করে টাকা দিয়া, একটা সংসারে কম কিছু লাগে না জানেন তো, এসি থেকে শুরু করে কিনা লাগে সব কিছু করাইছি আমি, অনেক পরিশ্রম বিনিময়। ঠিক মতো খাইতাম না আমি, জানেন, আমি একবেলা ভাত খাইতাম আর 2 বেলা না খেয়ে থাকতাম, এবং আমি টাকা জোগাইতাম, আর সেই টাকা দিয়ে আমি আস্তে আস্তে সংসার সবকিছু জোগাইছি। যখন তারা সিদ্ধান্ত দিল যে তুমি বাইরে থাকো, তখন আমি এই এক কাপড়ে আমি আমার সবকিছু বাসা রেখে আমি এক কাপড় ভাড়া থেকে চলে আসতে হয়েছে, মালিবাগে চলে আসলাম। আসার পরে আমি এর মধ্যে হাতিঝিলের ব্রিজের উপর আমি ইয়ে করছি, আপনার এই আপসাইটে পড়ে গেছি, সেন্স হারা ফেলাইছেন। কিছু রিক্সা চালক আমরা ধরে এই বেটালাইফ হাসপাতালে ভর্তি করছে, 2-3 দিন রাখার পর আমার সেন্স আসছে। তো আমি একা, আমার তো পরিবার কেউ নেই। এই হাসপাতাল থেকে যেদিন রিলিজ হলো আমি কোথাও যাইনি, একবারে যেভাবে হাসপাতাল বেরিয়েছি হাতে ইয়াটা লাগানো সহ আমি চলে গেছি বাসায় একবার ডাইরেক্ট। যাওয়ার পরে আমি তাকে জড়িয়ে ধরছি, যা বলতে যে তুমি আমাকে বিশ্বাস করে দিও না, আমি অনেক স্বপ্ন নিয়ে শহরে আসছি, তোমাকে ফেমিলি করেছিলাম যে হয়তো আমার লাইফটা একটু সুন্দর হবে, এটাই, আর কিছু না, বড় কিছু চাইনি। উল্টো তার পরিবারের লোকজন সবাই মিলে আইসা আমাকে নানান ধরনের হুমকি, টেবিল ম্যানে ফোন দিচ্ছে, পুলিশ ডাকতেছে, যে আইসা চুরি ডাকাতি করতে আসছে। পরে আমি দেখলাম যে ঝামেলা হবে, পরে আমি ওই অবস্থায় চলে আসছি। এই 1 মাসে এমন কোনো চেষ্টা নাই যে আমি তাকে ফেরানোর জন্য, যে বলছি যে আমার দিকে না হোক, আমার ছেলে দুটার দিকে তাকে হলো তো তুমি যে আসো। এর মধ্যে একদিন সিদ্ধান্ত হলো যে তুমি ডিভোর্স কমপ্লিট হয়ে গেল, আর পরে 5-6 মাস হয়ে গেল, তারপরে কমপ্লিট হয়ে গেল, কি আর কিছু করার নেই এখন। আর তাহলে বাচ্চা তো আমার, ওদেরকে তো আমার টেক কেয়ার করতে হবে, কোচিং এর বেতন, স্কুলের বেতন সব দিচ্ছি আমি, কিন্তু সেই কোচিং এর মতো নেয় না, স্কুলের মতো নেয়, ওর মতন ফেসবুক টিকটক নিয়ে ব্যস্ত, ওই টিকটকে ভিডিও বানায়, এগুলোতে জড়াই গেছে। তখন আমি তারে বললাম যে আমি তো এভাবে তো হয় না। তারপরে ওর সাথে একদিন বসলাম, মানে ওর ফ্যামিলি সহ সবার নিয়ে বসলাম, ওনার পায়ে ধরে আমি শ্বশুরের পায়ে ধরে বলছি যে আমার সন্তান দুটোর দিকে তাকে আপনি একটু মনটা নরম করেন, যে আমি তো এমন কিছু করি নাই যে আপনি এত শক্ত হয়ে যাবো। এরপর আমার শ্বশুরের থেকে নিষিদ্ধ, বাইরের থেকে নিষিদ্ধ, ওর থেকে নিষিদ্ধ, ওই এলাকায় যাওয়া যাবে না আমার। এখন আমি কি করবো, আমার কি ছেলে দুটা তো ওখানে, আমার শরীরের পুরো অংশটা হয়তো আমার সন্তান দুটা, ওদের কাছে যোগাযোগ করতে পারতেছি না।
স্কুল থেকে তখন আমাকে ফোন দেয়, তখন আমি একটা বাবা ঠিক থাকতে পারি? ক্লাস টিচার আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার বড় ছেলেটা এত মেধাবী ছিল, আমি তো স্যাররা ফোন দিলে কি বলবো, বলতে পারি এইসব কথা। তো ক্লাস টিচার একদিন বলতেছে আপনাদের কি হয়েছে সেটা আমাদের জানার বিষয় না, আমার জানার বিষয় হলো আমার ক্লাসের স্টুডেন্টরা নষ্ট হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারবো না। যেই ছেলে সারাদিন স্কুলে আসলে খুব দুষ্টামি করতো, খেলতো, সেই ছেলেটা স্কুলে আসে বই নিয়ে বেঞ্চের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। কয় যে বিরতির সময় দেয় সে বারান্দা গ্রিল ধরে বাড়ির দিকে চুপচাপ তাকে থাকতো, কাউকে কিছু বলতো না। ক্লাস টিচার যখন তাকে প্রশ্ন করে যে তুমি কেন এরকম চুপচাপ হয়ে গেলা, কি হয়েছে তোমার, বলতো না। প্রশ্ন পড়াশোনার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে 10টা প্রশ্ন করলে একটা উত্তর দিত না, সে চুপচাপ একদম নির্ভয় হয়ে গেছে ছেলেরা। আমি আর কি করবো? তখন আমার শ্বশুরের সব বৈশা সিদ্ধান্ত হইলো যে তুমি একটা বাচ্চাদের ভরণ পোষণ ধরে প্রতি মাসে এত টাকা নির্ধারণ করে দিল, আমরা এত টাকা প্রতি মাসে দিবা, নাইলে তুমি এখানে আসবা, নাইলে তুমি ভরণ পোষণে মামলা দিব, একটা মামলা দিব আমার নামে, এরকম মুখে দিল। আমি কিছু যা ইচ্ছা করেন, ও টাকা নির্ধারণ করেন কেন? আবার যে শুনতে আলাদা খরচ করে যাবো, স্কুলে খরচ, কোচিং এর খরচ, তারপরে ওরা যা খাবে বাজার টাজার সব আমি দিব। তা আবার 2 মাস পর্যন্ত আমি 1 মাস পর্যন্ত আমি আর যোগাযোগ করিনি, কিন্তু নিজের আর কন্ট্রোল রাখতে পারিনি। 1 মাস পরে আবার আমি ওরে বললাম যে ওকে বললাম যে ঠিক আছে তুমি তো টাকারই জন্য তোমাকে 10,000 টাকা দিব, আর আমার বাজার টাজার সমস্ত আমি দিব। 1 মাস টাকা দিয়ে দেখছি যে কি করে, কোচিং এর বেতন, স্কুলের বেতন এসব দিতেছি। আমি প্রায় সময় ফলো করি, আমার বাচ্চা দুটো হাতের নখগুলা অনেক বড় বড়, মাথার ভিতরে প্রচুর ময়লা, স্কুলে যায়, স্কুলে ইউনিফর্মটা প্রচন্ড ময়লা, জুতাগুলা খুবই বাজে অবস্থা, মানে এগুলো ধোয় না, পরিষ্কার করে না, ওই একই কাপড় পরে বারবার যায়। আমি বললাম যে না, আমার বাচ্চা কাছে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসবো, ওর কাছে আর আমি রাখবো না। এবার আমি সমস্ত খরচ বন্ধ করে দিচ্ছি। অন্তত বাচ্চার দিকে তাকে প্লিজ প্লিজ, ছেলে দুটোকে জীবন নষ্ট করো না, তোমার কারণে হয়তো আমার ছেলে দুটোর জীবন ধ্বংস হয়ে যাবে। আমার জন্য না হোক, আমার সন্তানদের জন্য হলেও তুমি আমার কাছে ফিরে আসো, এখনো সময় আছে, আইনগতভাবে হোক, ইসলামিকভাবে হোক, ইসলামিক শরীয়ত মোতাবেক এখনো চাইলে আমি তোমাকে গ্রহণ করতে পারবো, তুমি ফিরে আসো, সবার জন্যই ভালো হবে।